আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস হইতে তোমাদেরকে স্বাগতম। আমি আসমা আক্তার ভূঁইয়া, সহকারী শিক্ষিকা, দীর্ঘমেয়াদী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। বিষয় বাংলা, প্রথম পত্র, নবম ও দশম শ্রেণী। আজকের পাঠ কবিতা কপোতাক্ষ নদ, প্রথম অংশ। চলো শিক্ষার্থীরা, আমরা আজকের পাঠে চলে যাই। এই পাঠ থেকে আমরা যা যা শিখব: বাংলা কাব্যের সনেট প্রবর্তক মাইকেল মধুসূদন কবির প্রতিভা কাকে বলে বলতে পারবে? কপোতাক্ষ নদ কবিতার বিষয়বস্তু সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। সনেট সংযোজনের কপোতাক্ষ নদ কবিতার বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা করতে পারবে। আমরা এখন কবিতাটি পাঠের আগে কবির পরিচিতি সম্পর্কে কিছু কথা জেনে নেব। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দে 25শে জানুয়ারি যশোহর জেলা সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন শেষে তিনি কলকাতা হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজের অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার তীব্র অনুরাগ জন্মে। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টধর্ম দীক্ষিত হন, মানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তখন তার নামে প্রথমে যোগ হয় মাইকেল। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ এবং ইংরেজি ভাষার সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষার সাহিত্যের রচনা উদ্বুদ্ধ করে। পরবর্তীকালে জীবনে বিচিত্র কষ্টকর অভিজ্ঞতার তার এই ভুল ভেঙেছিল। বাংলা ভাষার কাব্য রচনার মধ্য দিয়ে তার কবির প্রতিভা যথার্থ স্ফূর্তি ঘটে। তার অমর কীর্তি মেঘনাদ বধ, মানে তার মহাকাব্য। তার অন্যান্য কাব্যগ্রন্থ তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য ও চতুর্দশপদী কবিতাবলী। তার নাটক কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং প্রহসন। এখানে প্রহসনকে আবার দুই ভাগে ভাগ করেছে। একে কি বলে সভ্যতা ও বড় শালিকে গাড়ের রূপ। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করেন তিনি, যোগ করেছেন নতুন মাত্রা। 1873 খ্রিস্টাব্দে 29শে জুন মৃত্যুবরণ করেন। চলো শিক্ষার্থীরা, আমরা কবিতাটি এখন পাঠ করব। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত। সতত হে নদ তুমি পর মোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনের মায়া মন্ত্রধ্বনি তব কলকল। জোড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুগ্ধ শ্রুতিরূপী তুমি জন্মভূমি স্তনে। আমরা আবারও কবিতাটি সরলভাবে অনুবাদ করব, কবিতাটা যাতে আমরা সহজে বুঝতে পারি, ব্যাখ্যা করতে পারি, বিশ্লেষণ করতে পারি। সব সময় হে নদ তোমার কথা আমার মনে পড়ে। কি সব সময় হে নদ মানে কি? কপোতাক্ষ নদের কথা আমার মনে পড়ে। কার মনে পড়ে? কবির। সব সময় তোমার কথা ভাবি এই নির্জনে,
নির্জনে একা একা বসে সবসময় কপোতাক্ষ নদের কথা কবি ভাবেন। সবসময় যেমন লোক রাত্রিকালীন স্বপ্নের মায়ামন্ত্রে আওয়াজ শুনে, স্বপ্নে দেখে, এরকমভাবে সবসময় কবি কপোতাক্ষ নদকে স্বপ্নে দেখেন। তোমার কলকল ধ্বনিতে এ কান জোড়াই আমি ভুলের মায়া জালে। বহু দেশে আমি নদ নদী দেখা পেয়েছি, কিন্তু কার জলে আমার এই স্নেহ আকাঙ্ক্ষার তৃষ্ণা মিটাবে। মানে আমার কবির যে আশা আকাঙ্ক্ষা, কোন জলে তার তৃষ্ণা মিটাবে। শুধু সবসময় ভাবে কপোতাক্ষ নদে জলে তার তৃষ্ণা মিটাবে। তুমি জন্মভূমি স্তনে দুধের প্রবাহমান স্রোতের মতো। এখানে কপোতাক্ষ নদের পানিকে মায়ের দুধের সাথে তুলনা করেছেন। এখন আমরা কবিতাটি পাঠ বিশ্লেষণ করব। সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। কবি মাইকেল মধুসূদন দত্ত শৈশবের কপোতাক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন। এখানে সে বড় হয়েছেন। কবি যখন ফ্রান্সে বসবাস করেন, তখন শৈশব ও কৈশোরের স্মৃতিমাখা কপোতাক্ষ নদের স্মৃতি কবির বারবার মনে পড়ে। ফ্রান্সে বসেও কি সবসময় তার এই মাতৃভূমির কপোতাক্ষ নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা মনে পড়ে। তার সব কিশোর এবং কৈশোর জীবনের স্মৃতির কথা মনে পড়ে। নির্জনে একাকী ভাবনায় কবির মনে কপোতাক্ষ নদের স্মৃতি প্রতিফলিত হয়। যখন একা বসে থাকে, নীরবে বসে থাকে, সবসময় কি এই কপোতাক্ষ নদের কথা মনে পড়ে। তার সামনে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদ, এই নদ কবি মনে এমন মুখরতা আবেশ তৈরি করেছে, কবি অদূরে এসেও সেই নদের কথা বলতে পারছেন না। মানে কি দূরে গিয়েও নদের কথা বলতে পারছেন না। কপোতাক্ষ নদের ভাবনা কবিকে স্মৃতিকাতর করে তুলেছে। সবসময় কি তার মনকে, মনের সামনে স্মৃতির মতো সবসময় কি মনে পড়ে। সেই স্মৃতিগুলি কবি কখনো ভুলতে পারেন না। এর জন্য কি সবসময় সে কাতর হয়ে থাকেন এই কপোতাক্ষ নদের কথা মনে হলে। সতত যেমতি লোক নিশার স্বপনে, শুনে মায়া মন্ত্র দরি তব কলকলে, বাইয়ে কান আমি ভ্রান্তির ছলনে। রাত্রিকালে স্বপ্নের মধ্যে মানুষ যেমন মায়ামন্ত্রের আওয়াজ শোনে, মানে কি স্বপ্নের মাধ্যমে মানুষ অনেক কিছু দেখে এবং অনেক কিছু শোনে, তেমনি কবি অদূরে বসে কপোতাক্ষ নদের জলের কলকল দলি শুনতে পান। মানে কি দূরে বসেও সেই ধ্বনির কথা শুনতে পান। কিসের মাধ্যমে? কল্পনার মাধ্যমে। মায়ার ঘুরে শোনা এই কলকল ধ্বনি কবির কানকে জুড়িয়ে দেয়। মানে কি কানকে জুড়িয়ে দেয়। শুনলে, এই আওয়াজ শুনলে কবির কান কি মনকে শান্তি করে দেয়। মানুষ যখন একটা ঘোরের মধ্যে থাকে, মানে কি ভুলের মধ্যে থাকে, তখন বাস্তব ও কল্পনায় মিলেমিশে একাকার হয়ে যায়। তখন কি তার সব ভাবনা চিন্তা একরকম হয়ে যায়, একাকার হয়ে যায়। স্বপ্নের মায়া মন্ত্র শোনা যেমন বাস্তব নয়, তেমনি ফ্রান্সে বসে যশোরের কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শোনাও বাস্তবে সম্ভব নয়। বাস্তবে যদিও সম্ভব নয়, কিন্তু তার স্বপ্নে এবং কল্পনা এগুলা সবসময় দেখেন, মনে করেন। কিন্তু কপোতাক্ষ নদের স্মৃতি কবির মনকে এতটা হচ্ছে দখল, মানে কি দখল করে নিয়েছে, মন জয় করে নিয়েছে। কবে স্বপ্নের আছে ঘুরে যে ভুলে তিনি, কপোতাক্ষ নদ হচ্ছে দখল।
করে স্বপ্ন আছে ঘুরে যে, ভুলেই তিনি কপোতাক্ষ নদের মায়ার জালকে নদের তার জলের কাছে সত্য সমুদর বলে কলকল মনে ধ্বনি শুনিতে আলপত হয়ে ওঠেন। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিঠে কার জলে। এনে কার জলে? তার তৃষ্ণা মিঠে কপোতাক্ষ নদের জলে। কত দেশে কত নদ নদী কবি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ কবিকে মায়ের স্নেহ ডোরে বেঁধেছেন। কিছুতেই কবি এই নদকে ভুলতে পারেন না। একে স্মৃতি অন্যকে দিয়ে পূরণ করা যায় না। মানে কি, একের স্মৃতি অন্যকে দিয়ে পূরণ করা যায় না বলতে এখানে বুঝেন কপোতাক্ষ নদের সাথে কোনো কারোর নদীর তুলনা হয় না, কোনো দেশের নদীর তুলনা হয় না। কবি শৈশবে কত স্মৃতি একাকার হয়ে আছে কপোতাক্ষ নদকে ঘিরে। কপোতাক্ষ নদকে নিয়ে অনেক কল্পনা এবং স্মৃতি একাকার হয়ে আছে। পৃথিবীর অন্য কোনো নদ নদী কবির কাছে এই নদীর মতো নয়। পৃথিবীতে আরো অনেক নদী আছে, কিন্তু নদ আছে, কিন্তু এই নদীর মতো নয়। মায়ের অভাব যেমন অন্য কাউকে দিয়ে মেটানো সম্ভব নয়। আমরা কি কখনো পারি মায়ের অভাব অন্যকে দিয়ে মেটাইতে? কবিও তাই ভাবেন, মায়ের অভাব কখনো অন্যকে দিয়ে মেটানো সম্ভব নয়। তেমনি পৃথিবী দেখা বহু নদ নদী কবির কপোতাক্ষকে দেখার তৃষ্ণা মেটাতে পারে না। অন্য কোনো নদীর পানিও কি কবিকে তৃষ্ণা মেটাতে পারে না। দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে। এখানে কপোতাক্ষ নদকে কবি মাতৃরূপ জন্মভূমি স্তনের দুধের স্রোতরূপ রূপে কল্পনা করেছেন। মানে কি, তা মায়ের দুধের সাথে তুলনা করেছেন। শিশুর কাছে মায়ের দুধ যেমন সবচেয়ে প্রিয়, শিশুর কাছে মায়ের দুধ যেমন সবচেয়ে প্রিয়, তেমনি কপোতাক্ষ নদ কবির কাছে প্রেম কাঙ্ক্ষিত। তেমনি কপোতাক্ষ নদ ও কবির কাছে প্রেম কাঙ্ক্ষিত। মানে কি, তা এখানে কবির কাছে কপোতাক্ষ নদী সবচেয়ে প্রিয়। মা যেমন দুধ পান করিয়ে সন্তানকে বড় করে তোলেন, তেমনি কপোতাক্ষ নদের জল উর্বরতা বেড়ে উঠেছে দুপারের মানুষ। মানে কি, কপোতাক্ষ নদের দুপারের মানুষ এই পানি পান করে বড় হয়েছে। যেমন শিশুরা কি মায়ের দুধ পান করে বড় হয়, তেমনি কপোতাক্ষ নদের পানি পান করেও এই দুপারের মানুষ বড় হয়েছে। কবি এই কথাই এখানে বুঝিয়েছেন যে আমরা এই দুপারের মানুষ এই পানি পান করে বড় হয়েছি। মায়ের স্নেহ সেই নদ মানুষ ও প্রকৃতিকে দুগ্ধরূপ জল বিতরণ করে। মানে কি, কপোতাক্ষ নদ তাদেরকে জল বিতরণ করে কিসের মতো? মায়ের দুধের মতো। সেই তুলনা করেছেন কবি এখানে। শিক্ষার্থীরা, আমরা এখন কয়েকটা শব্দ অর্থ আলোচনা করব। সতত মানে কি, এখানে সর্বদা সবসময় বোঝানো হয়েছে। বিরলে একান্ত নিরিবিলিতে, মানে কি নির্জন। নিশা রাত্রি, আমরা নিশিরাত্রি বলি না, এটা হচ্ছে নিশা মানে রাত্রি। ভ্রান্তি ভুল, ভারী রূপকর। প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, নাকি কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে। চতুর্দশপদী কবিতা। এখানে চতুর্দশপদী কবিতা বলতে আমরা বুঝি 14 লাইন বিশিষ্ট, প্রতি লাইনে 14 মাত্রা।
চতুর্দশ কবিতার অর্থ ইংরেজিতে সনেট, বাংলা চতুর্দশপদী কবিতা। এই কবিতাটি 14 চরণ বিশিষ্ট এবং সুনির্দিষ্ট। চতুর্দশপদী কবিতার প্রথম 8 চরণকে বলে অষ্টক। আমরা এ পর্যন্তই আজকে আলোচনা শেষ করতে চাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকবে, বাসায় লেখাপড়া করবে। ধন্যবাদ।